আপনি দেখেছেন যে বিএনপি কিন্তু মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার দিকে এগিয়ে চলেছে, এবং পত্রপত্রিকাতে খবরও এসেছে যে ইতিমধ্যেই নাকি 200টি আসনে কাদের কাদের মনোনয়ন দেয়া হবে এটা কিন্তু বিএনপি একদম নিশ্চিত করে ফেলেছে। এবং এই নিউজ রিপোর্টটির উপরে বেস করে কিন্তু বলা হচ্ছে যে মোহাম্মদপুর এলাকাতে সেখানে ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো ওই সাংবাদিক কিন্তু ববি হাজ্জাজের সাথে যোগাযোগ করেছিলেন, এবং ববি হাজ্জাজ তিনিও নিশ্চিত করেছেন যে তাকে কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে মোহাম্মদপুরের একটি আসন থেকে তিনি নির্বাচনে দাঁড়াবেন। তো এই যে বিএনপি যে 200 জন প্রার্থীকে চূড়ান্ত করে ফেলেছে, বাদ বাকি 100 জনও হয়তো খুব শিগগিরই তারা করে ফেলবে। তো আপনার কাছে আমি জানতে চাই যে আসলে এই যে মনোনয়ন প্রক্রিয়াটা যেভাবে করা হচ্ছে, বা এবার যাদের যাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে, এটা আসলে কতটা সঠিকভাবে হচ্ছে, কতটা স্বচ্ছভাবে হচ্ছে, বা যোগ্য লোককেই মনোনয়ন দেওয়া হচ্ছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যে চূড়ান্ত করা হয়েছে রাজনীতিতে এবং নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে কখনোই এটা সত্য না। প্রথমে মাথায় রাখতে হবে, কখনোই সত্য না। বাংলাদেশের আমি প্রায় ধরেন বিগত 4-5টি নির্বাচনের মনোনয়নের প্রক্রিয়ার সাথে যুক্ত না থাকলেও মনোনয়ন আনা নেয়ার ক্ষেত্রে যে ভূমিকাগুলো যারা প্রার্থীরা রাখে সেই ক্ষেত্রে আমি খুবই মানে সজাগ দৃষ্টি রেখেছি। যেমন ধরেন একটি আসনে রাত 12টায় মনোনয়ন নিশ্চিত করেছে যেই ব্যক্তিকে, এবং সেই রাতেই 3টা বাজে তার মনোনয়নটা বাদ দিয়ে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি, এবং এই উদাহরণ একটি না, আমি অনেক উদাহরণ আপনাকে দিতে পারবো। ঠিক আছে, ধরেন মনে করেন যশোরে আমি একটা জানি যে ব্যারিস্টার আমাদের শাহজাহান সিরাজ সাহেবের ছেলে বা মেয়ের জামাই, আমি ভুলে গেছি, ব্যারিস্টার ওমর সাদাত, সে পেয়েছিল মনোনয়ন, সে মনোনয়ন পেয়ে এলাকায় চলে গেছে। রাত 3টার দিকে ডেকে টিএসআই ইঞ্জিনিয়ার তাকে ডেকে বলেছে যে তুমি প্রার্থী। ধরেন একটা উদাহরণ দিলাম আর কি। তো এরকম উদাহরণ অনেক আছে। অতএব এই যারা বলে যে আমি মোহাম্মদপুরে মনোনয়ন পেয়ে গেছি বা পাচ্ছি, এইটি দুইটি কারণে হয়। একটি হচ্ছে সাংবাদিকরা কোনো না কোনো মেসেজ পেলেই সেটা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, যদি আমিও কথার কথা কাউকে বলে ফেলি, মানে ফর নাথিং, ফান করার জন্য, যে আমি কিন্তু ভাই 14 গ্রামে মনোনয়ন পেয়ে গেছি, আমাকে নিশ্চিত করে দিয়েছে, পরদিন ধরেন ছাপিয়ে দিবে, এবং ছাপা এটা কিন্তু পুরো তুলকালাম কাণ্ড, যে এখানে একটা আলোচনা সমালোচনার ঝড় তুলবে। কিন্তু হয়ে যায় যেখানে আমি বারবার বলার চেষ্টা করছি যে নির্বাচনের খেলাই আমি যেতে চাচ্ছি না, নির্বাচনই করব না, সেখানে আমার মানসিক অবস্থাটাই যেখানে বলছি, কিন্তু পরদিন সকালে আপনি জানতে পারবেন যে আমি মনোনয়ন পেয়ে গেছি, হাই কমান্ড দিয়ে গেছে। এবং এটি কিন্তু হ্যাঁ, 200 আসনে বাছাই হচ্ছে, 300 আসন নিয়েই বিএনপি তারা প্রার্থী নিয়ে চিন্তা ভাবনা করছে যে কোন কোন আসনে। আর শরিক দলদেরকে বিএনপি মনোনয়ন দিয়ে দেয় কেন? এটা হয়, বিএনপি তো শরিক দলকে দিয়ে দেওয়ার, সে যার যার প্রার্থী তাদের সাথে সমঝোতা হবে, আলোচনা হবে যে ঠিক আছে তোমরা যদি জোটবদ্ধ, জোটবদ্ধ তো এখনো জোটবদ্ধ হয় নাই, জোটবদ্ধ যদি হও তাহলে আমরা এই এই আসনগুলা এই প্রার্থীকে এই দলকে ছেড়ে দিব। সেই ব্যাপারে তো কোনো মিটিং হয় নাই, স্থায়ী কমিটির বৈঠক হয় নাই, কোনো ফর্মাল কিছু বৈঠক হয় নাই। এই যা আপনি শুনছেন, আমি শুনছি, সবাই শুনছে, এবং এই শোনা কথাটাকেই আমরা বিশ্বাস করছি, এবং বিশ্বাস করতে করতে আমরা নিয়ে যাচ্ছি যে ঠিক আছে, এতে অনেকটা ডিমোরালাইজ হয়ে যাচ্ছে অনেক প্রার্থী, অনেক লোক। এটা বিএনপির জন্য অনেক ক্ষতি হচ্ছে। কারণ আপনি যদি প্রার্থী এখন চূড়ান্ত করে মিস্টার এক্স কে বলে দেন যে আসলে ওয়াই জেড আরো অন্যান্য প্রার্থী আছে, তাদের মানসিক অবস্থা, সেখানে গ্রুপিংটাকে আরো চাঙ্গা করে তোলা, কারণ এগুলো তো প্রত্যেকটা জায়গায় হোমওয়ার্ক করতে হবে, 300টা আসনেই কিন্তু কথা বলতে হবে, এবং 300 আসনেই এমন অবস্থা যে প্রক্রিয়াটি হওয়া দরকার বিএনপির জন্য, 300 আসনেই প্রত্যেকটি আসন নিয়েই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব সহ একটা টিম, ওদের টিমের সাথে খুব ভালোভাবে বসতে হবে যে এই 4জন প্রার্থীকে নিয়ে আমাদের বসতে হবে। একদম ইনডোর বৈঠক, যে বৈঠকে স্বয়ং তারেক রহমান অনলাইনেও যুক্ত হবেন, হয়ে বৈঠক করে কথা বলবেন যে ঠিক আছে তোমাকে এবার মনোনয়ন দেওয়া যাচ্ছে না এই কারণে, তুমি মনোনয়ন না পেলেও তোমার জন্য দল আন্তরিক, তোমার ব্যাপারে দলের অন্যান্য সিদ্ধান্ত নিবে। কি কি সিদ্ধান্ত নেওয়ার আছে, যে ঠিক আছে তুমি রাজনীতি করো, রাজনৈতিক ভাবে যে পদ পদবিগুলো আছে, যে পদ পদবিগুলা অনেক বেশি এম্পাওয়ার করে একটা মানুষের লিডারশিপটা তৈরি করে, সেগুলোতে যুক্ত হও, সেগুলোতে যুক্ত হও। কিংবা যদি তাও না হও,
তুমি আমাদের সরকারকে সেবা দেওয়ার জন্য পলিসি হোক, প্রোগ্রামিং এ হোক, বিভিন্ন প্রকল্পতে হোক, বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন দায়িত্বশীলের জায়গায় এসে দেশের উন্নয়নে কাজ করো। ফলে ওই আসনটা ডিসপিউটটা মেটাতে পারে একমাত্র দলের শীর্ষ নেতা। আর যদি দল হুট করে ছেড়ে দিলাম, আমি ফেলে দিলাম, এই আমার প্রার্থী যাও সবাই কাজ করো, এটা বলবে সবাই সামনে, কেউ করবে না। কি ভয় দেখাবেন? আপনি বহিষ্কারের ভয় দেখাবেন, আপনি ভয় দেখাবেন যে হ্যাঁ দলে তুমি কিন্তু পরে বিপদগ্রস্ত হবা, আপনি ভয় দেখাবেন যে এমপি হয়ে যাবে সে এমপি কিন্তু তোমার বিরুদ্ধে সারা জীবন থাকবে, তুমি কিন্তু একঘরা হয়ে যাবে। এই বিপদগুলো দেখাতেই পারবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি সমাজের মধ্যে একটা বড় ধরনের বিভেদ সৃষ্টি করবেন, এবং সেই বিভেদটা কিন্তু বিএনপির প্রার্থীর জন্য পরাজয়ের কারণও কিন্তু হতে পারে। পরাজয়ের কারণ হবে, কেন হবে? আমি বিএনপিতে দেখেছি, বিএনপি না, এই বিশেষ করে এই বড় বড় রাজনৈতিক দলগুলোতে দেখেছি, নিজের দলের প্রার্থীকে হারানোর জন্য সর্বোচ্চ ব্যয় করে, সর্বোচ্চ শ্রম দেয়, সর্বোচ্চ মাথা খাটায়, এবং সর্বোচ্চ এনার্জি লস করে। কেন? কারণ সে নিজে মনোনয়ন চেয়েছিল, পায় নাই বলে সে এখন কি করবে? জামাতের সাথে হাত মিলাবে, আওয়ামী লীগের সাথে হাত মিলাবে নিজের প্রার্থীকে ধ্বংস করার জন্য। প্রকাশ্যে বলবে, মিছিলে বলবে, মিটিং এও যাবে, এমনকি প্রধান নির্বাচনী এজেন্টও হবে। এমনও হবে দেখবেন যে সে প্রধান নির্বাচনী এজেন্ট হয়ে গেছে কাগজে কলমে, প্রার্থীর পাশে পাশেই ঘুরছে, ঘুরে প্রার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা সে রাখবে। এবং যেই কারণে বিএনপির জন্য সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে মনোনয়ন প্রক্রিয়া। হুট করে যারা বলে দিচ্ছে এখন যে মনোনয়ন হয়ে গেছে, আমি এটাকে সম্পূর্ণভাবে মানে এটাকে মেনে নিতে পারছি না, প্রত্যাখ্যান করলাম। প্রত্যাখ্যান করে বলতে চাই যে কোনো মনোনয়ন চূড়ান্ত হয় নাই, এবং যারা চূড়ান্ত বলছে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং এই বিভ্রান্তিটাই হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় কাল হবে। বিএনপির প্রক্রিয়া তো বলে দিলাম, এই প্রক্রিয়ায় মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করবে। মাঠের থেকে প্রয়োজন বোধে, মাঠের থেকেও যারা মানে যোগ্য প্রার্থী তাদের একটা টিম নিয়ে বসার সুযোগ আছে, মানে ডেলিগেটদেরকে নিয়ে বসার সুযোগ আছে। একটা উপজেলায় ধরে নেন 14টা করে ইউনিয়ন, 14 ইউনিয়নে মাত্র 1400 লোক নিয়ে লোকদেরকে নিয়ে বসেও কিন্তু সমাধান করা যাবে। সেটাও কিন্তু, আমরা তো বিদেশের মতো প্রাইমারি করতে পারবো না, অন্যান্য দেশের মতো প্রাইমারি না করলেও প্রাইমারির আদলে একটা সিস্টেম করা উচিত। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে এখন মনোনয়ন প্রক্রিয়া, এবং এই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু বিএনপি সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে। তা না হলে কি হবে জানেন? তা না হলে বিএনপির বিরুদ্ধে আমি সবচেয়ে বড় যে অপপ্রচারটা এখন হচ্ছে সেই অপপ্রচারের পক্ষে আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিই। আমেরিকাতে যে জাতিসংঘ অধিবেশনে আপনি দেখেন জামাত যে গেইনটা করে গেছে, জামাত অভ্যর্থনার সময়ও তাদের 20-50টা লোক এসে তার বিরুদ্ধে মিছিল করেছে, তাহের ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, 20-50টা। ওইদার বিএনপির কিন্তু প্রায় 1000 খানিক লোক রয়েছে এখানে, জামাতের কিন্তু এত লোকও নাই। 1000 খানিক লোক থাকা সত্ত্বেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মিছিল করার, শোডাউন করার সেই এনার্জি, সাহস তারা দেখায় নাই। কেন দেখায় নাই? তারা বুঝেই না যে কোন গেটে বের হবে, বা এই গেটে আমরা খবর রাখি, বাড়তি খবর রাখি, এই যে বুদ্ধিমত্তার রাজনীতি করা তারা করেই না। নাম্বার ওয়ান। নাম্বার টু, জামায়াত ইসলাম ঠিকই সম্বর্ধনা অনুষ্ঠান করেছে, বিশাল সম্পর্ক। জামাতের আমি ভেবেছিলাম পুরা নিউ ইয়র্কে হাতে গোনা হয়তো 200 লোক হবে, জামাত 2-2.5 হাজার লোক হয়েছে। হ্যাঁ, এটা কিভাবে হয়েছে আমি জানি কিছুটা, কারণ জামাতে যেহেতু আব্দুল্লাহ মত তাই সাহেব 14 গ্রামের মানুষ, আমার 14 গ্রামের প্রায় 1,500-2,000 লোক বসবাসই করে আমার 14 গ্রামের সেই নিউ ইয়র্কে। অতএব সেখানে জামাত তার নিজস্ব আসনের কাজটাও করেছে, আব্দুল আহমদ তাহের শোডাউনটা তো করেছে। ভাই মেসেজটা কি গেছে? যে জামাত সম্বর্ধনাও দিয়েছে, জামাতের আমিরকে গ্রামব্যাপক সম্বর্ধনা দিয়েছে। বিএনপি পক্ষান্তরে কি হচ্ছে আপনি জানেন? বিএনপির মহাসচিবকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার তো এই সম্বর্ধনাটা হওয়া উচিত ছিল যেখানে প্রায় 10,000 মানুষ হতো, একটা স্টেডিয়ামে চাইলে আপনি করতে পারতেন, বিষয়টা এটা কেন? এখানে কোঅর্ডিনেশন নাই। আমি বলেছিলাম যে তোমরা করো, তারা কোঅর্ডিনেট করতে পারছে না, একে অন্যের সাথে কোনো কোঅর্ডিনেশন নাই। আমরা এখন মহাসচিবকে দোষ দিয়ে কি লাভ? এটা করবে তো কর্মীরা, করবে তো নেতৃবৃন্দ, মহাসচিব তো আর করবে না। মহাসচিব তো সম্বর্ধনা নেবে। আপনারা যদি মহাসচিবকেই যদি এসে বলেন করবো কি করবো না, এই বলে অমুক, ওই বলে অমুক নাই, অমুক থাকবে না, যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নাই, চেইন অফ কমান্ডটা যে নাই, এত লোক থাকা সত্ত্বেও, এত লোক থাকা সত্ত্বেও কেন সম্বর্ধনা হয় নাই? এত লোক থাকা সত্ত্বেও কেন তাকে ভালোভাবে রিসিপশন করা যায় নাই? এত লোক থাকে,
মূল কারণটা হচ্ছে আমাদের মধ্যে এই প্রেম ভালোবাসাটা নাই, আমাদের এই দলের লোকজনদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই। আপনি প্রচুর লোক, আপনি 10 জন যদি এক থাকেন তাও তো আপনার 10,000 অনৈক্য লোক থাকার থেকে বেশি শক্তিশালী, তাই না? এবং সেটাই তারা প্রমাণ করেছে যে তারা অল্প সংখ্যক লোকজন নিয়েও ঠিকই 1,500-2,000 লোকের সমাগম করতে পেরেছে জামাত সম্বর্ধনার মাধ্যমে। আর সেখানে আপনি জানেন প্রত্যেক স্টেট থেকে বিএনপি নেতা কর্মীরা গেছে, সেখানে কোনো নিয়ম নীতি শৃঙ্খলা না থাকার কারণে অনেকে হতাশ হয়ে চলে গেছে, মহাসচিব সাহেব দেখা করতে পারে নাই। একটা সিস্টেম তো করতে হবে, একটা জায়গায় মহাসচিব যে একটা রুম নিয়ে নিত, নিয়ে ব্যবস্থা করতো যে হ্যাঁ এক এক করে ফ্লোরিডা স্টেট আসো দেখা করি, আমরা ক্যালিফোর্নিয়া স্টেট আসো দেখা করি, এক এক করে দেখা করতে পারতো, তার সাথে ছবি তুলতে পারতো। এই যে ছবি তোলার আগ্রহ, দেখা করার আগ্রহ, এই আগ্রহগুলো তো আপনি রোধ করতে পারবেন না রাতারাতি, এই আগ্রহগুলো থাকবে। কারণ আমি তো অনেকের অসন্তোষের কথা শুনি, অনেকের ফোন পাই, অনেকে কষ্ট পাই, অনেকে ভাই ফোন করে ভাই একটু বলে দেন, একটু যাব, একটু দেখা করব। এই যে ওদের কষ্টগুলো, এটা আমি অনুভব করি যেহেতু রাজনীতি করি, এবং এই অনুভবগুলো করি বলেই বলতে চাই যে আমাদের রাজনীতির কালচারটা নষ্ট হয়ে গেছে। আমরা বিদেশের বাইরে কি রাজনীতি করতে হবে সেটাই জানি না, যে দেশের বাইরে আপনি দেশের বাইরের আদলে রাজনীতি করেন। দেশের বাইরে যদি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেটাই করেন, এনসিপি করেন, সেখানে আপনি শুধু বাংলাদেশের মতো মিছিল মিটিং করবেন, বাংলাদেশের মতন হইচই করবেন, ডিম মারামারাই করবেন, কাদা ছোড়াছুড়ি করবেন। আমি তো বিজেপি এবং কংগ্রেসকে দেখি না এটা করতে, বা আমি তো অন্যান্য দেশের কোন লোককে দেখি না এই সারাদিন শুধু মিছিল মিটিং, কি ডেমনস্ট্রেশন কেউ বোঝে না। আপনি জাতিসংঘের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, ওরা বুঝতে পারতেছে না এটা কি মানে গাজার বিষয়ে আন্দোলন করছে না কি, ওরা বুঝে উঠতে পারছে না। অমুকের কেউ বলে ইউনুসের ফাঁসি চাই, কেউ বলে হাসিনার ফাঁসি চাই। এই ফাঁসিটা এখানে কে করবে? বাংলাদেশের ইস্যু বাংলাদেশে নিষ্পত্তি করতে হবে। মানে এখানকার ক্যারেক্টারটা হবে পলিটিক্যাল ক্যারেক্টার, পরিশীলিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন, এবং এনআরবিদের যেখানে ডায়াসপোরাদের কি কি স্বার্থ সংরক্ষণ করা যায় সেই বিষয়ে। তাদের স্বার্থ নিয়ে কোনো আলোচনা নাই, তারা জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করে, জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করে, যেটি বেসলেস, অর্থহীন এবং সম্পূর্ণ এনার্জি নষ্ট করতেছে প্রচুর। এই এনার্জি গুলো নষ্ট যাতে না হয়, এটার জন্য বিএনপি কে যেটা কাজ করতে হবে, বিএনপি কে এই প্রবাসে বা বিদেশে যে রাজনীতিগুলো হচ্ছে এদিকে নজর দিতে হবে ভিন্নভাবে। ওই ট্রেডিশনাল পলিটিক্স করলে হবে না। যে সকল লোকদেরকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বানিয়ে পাঠান, তারাই মিছিল মিটিং করারই লোক, তারাই দাবিদারি করারই লোক, তারা এই জুতা পরিষ্কার করার লোক, তারা এই ফলে তারা যে প্রপার পলিটিক্যাল প্র্যাকটিস বাংলাদেশে হওয়া উচিত, বা বিদেশের মাটিতে কি পলিটিক্স করলে বাংলাদেশের ভাবমূর্তি ভালো হবে, রাজনীতির ভাবমূর্তি ভালো হবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি বিশ্বের বুকে থাকবে, সেই স্ট্যান্ডার্ডটা তৈরি করা, ঢোকানো, প্রশিক্ষিত করা, জানানো, এটি হচ্ছে না। অতএব আজকের আমি আপনার যে শেষ প্রশ্নের জবাবে বলতে চাই যে বিএনপির প্রতি আমার আবেদন থাকবে যে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে প্রবাসীদের রাজনীতি দুইটা ভাগে ভাগ করে ফেলা। একটা হচ্ছে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদককে দিয়ে প্রবাসী কল্যাণ বিষয়ে যে সকল কাজগুলো হয় সেগুলো বিভিন্ন এমবেসির সাথে যোগাযোগ করা, তাদের রাইটস গুলা, ইমিগ্রেন্ট রাইটস গুলা নিশ্চিত করা, সেটা কাজ করা। আর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকদেরকে দিয়ে শুধু আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাথে মেইন স্ট্রিমের লবিস্ট হিসেবে কাজ করা, যে তাদের সাথে আমি হ্যাঁ আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে আমার কথা বলা, ফেডারেলের সাথে কথা বলা, যোগাযোগ করা, বিভিন্ন আইএনজিওর সাথে যোগাযোগ করা, জাতিসংঘের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলা। এগুলো কি জানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ধরেন যে হয় বা যারা হয়, তারা তো জাতিসংঘ অধিবেশনে কয়টা প্ল্যানারি সেশন সেটাই জানে না, সেটা নিয়ে তাদের মাথা কামড়া নাই। আছে বিএনপির কে কমিটি হবে, প্রয়োজনে কমিটি বিষয়ক সম্পাদক করা হোক, যে হ্যাঁ বিদেশে এসে কমিটি করবে। এই দুই তিনটা বিষয় ভাবা উচিত, ভাবলেই তাহলে আমি মনে করি একটা পরিশুদ্ধ রাজনীতি হবে।